আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন। বার কাউন্সিল নির্বাচনটাও কিন্তু একটা জাতীয় নির্বাচনের ছোট মডেলের মতো, মানে সেখানেও কিন্তু সারা দেশের আইনজীবীরা ভোট দিতে পারবেন এবং তার মানে ওখানেও একটা বিএনপি জিতবে না জামায়াতে ইসলামী জিতবে। জাতীয় নির্বাচনে যে অবিশ্বাস তৈরি হয়েছে যে জামায়াতে ইসলামী বলে বিএনপি জিতেছে আওয়ামী লীগের ভোটে, সেখানে এখন আওয়ামী পন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে হয়তো বিএনপি জামাত ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখছে বটে, কিন্তু ভোট দিতে যখন তারা আসবেন তখন কার বাক্সে ভোট পড়বে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠবে বার কাউন্সিল নির্বাচনে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে। 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার সকল দলীয় ফোরামে যে নির্দেশনা এবং পরামর্শ দিয়ে এসেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের যেমন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত হতে হবে, ঠিক তেমনি ভাবে যেখানে যেই পেশাজীবী নির্বাচন অনুষ্ঠিত হবে সেই পেশাজীবী সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগকে নিজের নামে অথবা অন্য যে কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে অংশগ্রহণ করতেই হবে। পেশাজীবী সংগঠন বলতে তিনি যে আসলে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনের কথা মাথায় রেখেছিলেন সেটা তখন থেকেই আলোচিত হচ্ছিল। বাংলাদেশের বিভিন্ন জেলায় আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে যে নানা রকম ভয় ভীতি চাপের ভেতরেও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরাই সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করছেন, যেখানে তারা আওয়ামীপন্থী আইনজীবী হিসেবেই অংশ নিতে পারছেন। যেসব জায়গায় তাদেরকে অন্য নামে বা ভিন্নভাবে অংশ নিতে হচ্ছে সেখানেও অনেক ক্ষেত্রেই তারাই জয়ী হচ্ছেন সংখ্যাগরিষ্ঠ আসনে। এমন অবস্থায় আইনজীবীরা সারা বাংলাদেশেই যে বেরিয়ে আসার একটা সিদ্ধান্ত নিয়েছেন এ দফায়, সেটাও ভীষণ তাৎপর্যপূর্ণ। কারণ 5ই আগস্টের পর একেবারে আপিল বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সকল আদালতে এই হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমেরা ডেডলাইন দিয়ে যেভাবে বিচারপতি থেকে শুরু করে কোন আইনজীবী প্র্যাকটিস করতে পারবেন কোন আইনজীবী প্র্যাকটিস করতে পারবেন না তা নির্ধারণ করে দিয়েছেন, মানে আদালতের একেবারে খোল নলচে পাল্টে ফেলেছেন। সেটা বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংকটকালে কোনো রাজনৈতিক দল সেভাবে এর মুখোমুখি হয় নাই। এমনকি একেবারে উচ্চ আদালতে যখন আওয়ামীপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে আগাম জামিনের আবেদন করলো, যাদের বিরুদ্ধে প্রায় 150 জন আইনজীবীর বিরুদ্ধে যখন হত্যা মামলা আইনজীবীদের মারধরের মামলা দেওয়া হলো, তখন সেই 2024-এর জুলাই আগস্টের মামলার প্রেক্ষিতে তারা গিয়ে আদালতে আগাম জামিনের আবেদন করে উপস্থিত হওয়া মাত্র আদালত তাদের জামিন নামঞ্জুর করে ওই শত শত আওয়ামীপন্থী আইনজীবীকে কারাগারে পাঠিয়ে দিয়েছিল। কাজেই এই যে আওয়ামীপন্থী আইনজীবীদেরকেও একরকমের আদালত পাড়া থেকে বিতাড়িত করতে হবে, সেই লক্ষ্যে একেবারে সুনির্দিষ্টভাবে 2024-এর 5ই আগস্ট পর থেকে কাজ করা হয়েছে। এবং সে কারণেই এ দফায় মানে এমনকি 1-11-র সময় যেমন দেখা গেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের জন্য অত্যন্ত সিনিয়র আইনজীবীরা এসে মামলা লড়ছেন, এ দফায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মামলা লড়বার জন্যেও প্রথিতযশা আওয়ামীপন্থী আইনজীবীদের আদালত পাড়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কিংবা তাদের ঢোকার কোনো উপায় ছিল না। মানে তাদের প্রত্যেকের নামে হত্যা মামলা আর জামিনের আবেদন করলে কারাগারে পাঠানোর ঘটনা ঘটছে। কাজেই এমন একটা পরিপ্রেক্ষিতে এই যে শেখ হাসিনার নির্দেশনায় এখন জেলায় জেলায় আইনজীবীরা প্রকাশ্যে বেরিয়ে আসছেন, সক্রিয় হয়ে উঠছেন, সেটা আওয়ামী লীগের রাজনীতিকে আবার সক্রিয় করবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে রাখবে তা নিশ্চিতভাবেই বলা যায়। কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুরে নানা রকম বাধা বিপত্তির মুখেও বিএনপি পন্থী জামায়াতপন্থী আইনজীবীদের অনেক পেছনে ফেলে সভাপতি সাধারণ সম্পাদক পদ সহ সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।
কক্সবাজারের আওয়ামীপন্থী আইনজীবীরা আরো তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছেন। মানে আসলে এই যে কাজটি তারা করেছেন, তারা জাতিসংঘকে একটা চিঠি লিখেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে। জাতিসংঘে এই আবেদন যে তারা জানিয়েছেন, সেখানে 173 জন আইনজীবী স্বাক্ষর করেছেন। মানে এটা জাতিসংঘে কক্সবাজার আইনজীবী সমিতির 173 জন আওয়ামীপন্থী আইনজীবী চিঠি লিখেছেন, সেটার যেমন তাৎপর্যপূর্ণ, তার চেয়েও তাৎপর্যপূর্ণ যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী বেরিয়ে আসতে এবং আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে স্বাক্ষর দিয়ে জাতিসংঘে চিঠি পাঠাতে পিছপা হচ্ছেন না, ভয় পাচ্ছেন না। মানে কি ঘটতে পারে এরপর, এসবে তারা আর এখন নিষ্ক্রিয় থাকতে রাজি হচ্ছেন না। যে আবেদনটি পাঠিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী, সেখানে তারা বলেছেন যে এই যে জাতীয় সংসদে যে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা সংবিধানের 38 অনুচ্ছেদ এবং মৌলিক অধিকারের পরিপন্থী। তারা বলেছেন যে বাংলাদেশের জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ, নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এই চিঠিটি তারা জাতিসংঘের মানবাধিকারের হাই কমিশনারের কার্যালয়ে পাঠিয়েছেন এবং তারা বলেছেন যে এই নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে, এটা ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী এবং এর নেতিবাচক প্রভাব পড়তে পারে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে। এই অবস্থায় বিএনপি এবং জামায়াতপন্থী আইনজীবীরা একত্রে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সুপ্রিম কোর্টের যে বার নির্বাচন আসছে সামনে, সেখানে আওয়ামীপন্থী আইনজীবীরা অংশ নিতে পারবে না। মানে মাদারীপুর, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়ায় যে ফল পেয়েছে আওয়ামীপন্থী আইনজীবীরা, তারপর আসলে বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের পক্ষে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীদেরকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে দেওয়ার কোনো সুযোগ নাই। কাজেই তারা এই নির্বাচনে আওয়ামী লীগ পন্থী কোনো আইনজীবী যে অংশ নিতে পারবেন না, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বলেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় দলটির সমর্থক আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নাই। মানে সমর্থকদেরও এখন আপনি আর নির্বাচনে বা যে কোনো কিছুতেই আপনি আসলে প্রতিহত করে ফেলতে পারছেন এবং এটাকে আপনি একটা আইনি ভিত্তি হিসেবে দিচ্ছেন, এমন যুক্তি তুলে ধরেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ক্ষেত্রে এই সাধারণ সদস্যদের বিশেষ সভায়। বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী যারা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থক ছিলেন এবং দলটির কোনো পদে দায়িত্ব পালন করেছেন, তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে চাইলে কোনো আইনজীবী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন। এখন এখানে দুটো ফাঁক আছে। এক, এই সমিতির নির্বাচনে যে একেবারে আওয়ামী লীগ নামে কিংবা কক্সবাজার নির্বাচনে যেভাবে বঙ্গবন্ধু প্যানেল নামে অংশ নিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা, সেই হিসেবেই যে অংশ নিতে হবে এমন তো কোনো কথা নাই। শেখ হাসিনা তো এই পরামর্শ দিয়েই রেখেছেন যে স্বতন্ত্রভাবে হোক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে হোক, পেশাজীবী সংগঠনের নির্বাচনে অংশ নিতেই হবে। তার চেয়েও বড় প্রশ্ন, এই বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা কি করে নির্ধারণ করবেন যে যারা কোনো পদে ছিলেন না কিন্তু তারা আওয়ামী লীগের সমর্থক কিংবা ওই যে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থক ছিলেন। মানে এই বিচার কাজটা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কে সম্পন্ন করবেন, এগুলো নিয়ে বিতর্কের আগে, মানে আওয়ামী লীগ ঠেকানোর বিতর্কের আগে এই সুপ্রিম কোর্ট বার নির্বাচন নিয়ে বিএনপি জামায়াতের মধ্যেই কিন্তু ব্যাপক তর্ক লেগে গেছে। কাজেই সেখানেও আওয়ামী লীগের আইনজীবীরা যে সারা দেশে সক্রিয় হচ্ছেন, আওয়ামীপন্থী আইনজীবীরা, তারা আসলে সেই ফাঁকটারও সুবিধা পাবেন। কারণ যেটা বলছিলাম, বরাবর পেশাজীবী সংগঠনগুলোতে বিএনপি এবং জামায়াতে ইসলামী একত্রে প্যানেল দিয়েছে, বিএনপি জামায়াতে ইসলামী একত্রে সংগঠন করেছে। মানে খোদ ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাদা প্যানেল যেমন বরাবর বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের ছিল, ঠিক তেমন ভাবেই সর্বত্র সব পেশাজীবী সংগঠনে সেটাই ঘটে এসেছে। কিন্তু এখন 2024-এর আগস্টের পর সারা বাংলাদেশে একেবারে উচ্চ আদালত থেকে শুরু করে সারা বাংলাদেশের আদালত পাড়ায় জামায়াতে ইসলামী যেই নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার করেছে, জামায়াতে ইসলামীর আইনজীবীরা যেই শক্তিশালী অবস্থান নিয়েছে বিএনপির পক্ষে, সেটাও কিছুতেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। বুঝতেই পারছেন, যেমন ধরেন বিএনপি ক্ষমতায় এসেছে, সে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জামায়াতপন্থী আইনজীবী, তারকা আইনজীবী তাজুল ইসলামকে সরিয়েছে। ওই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের এখন তদন্ত হচ্ছে এবং বিএনপি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি মানে অ্যাটর্নি জেনারেল পদে তাদের অতি ঘনিষ্ঠ বিশ্বস্ত দলীয় কর্মী মোহাম্মদ আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছিল বটে, যেই মোহাম্মদ আসাদুজ্জামানকে এখন তারা আইনমন্ত্রী করেছে, কিন্তু তিনি সারা বাংলাদেশে এমনকি খোদ ঢাকা শহরে উচ্চ আদালতে তিনি বিএনপির নিয়ন্ত্রণ এবং বিএনপির আধিপত্য প্রতিষ্ঠা করতে বা বজায় রাখতে কোনো ভূমিকা রাখতে পারেন নাই 5ই আগস্টের পর থেকে। এখন সুপ্রিম কোর্ট বার সমিতির যখন নির্বাচন হবে তখন জামায়াতে ইসলামীর তারকা তরুণ নেতা ব্যারিস্টার শিশির মনির তিনি বলে রেখেছেন তিনি এই নির্বাচনে অংশ নেবেন। তিনি সারা দেশের আইনজীবীদের বন্ধুদের দোয়া সমর্থন চেয়ে রেখেছেন। মানে বার কাউন্সিল নির্বাচনটাও কিন্তু একটা জাতীয় নির্বাচনের ছোট মডেলের মতো, মানে সেখানেও কিন্তু সারা দেশের আইনজীবীরা ভোট দিতে পারবেন এবং তার মানে ওখানেও একটা বিএনপি জিতবে না জামায়াতে ইসলামী জিতবে। জাতীয় নির্বাচনে যে অবিশ্বাস তৈরি হয়েছে যে জামায়াতে ইসলামী বলে বিএনপি জিতেছে আওয়ামী লীগের ভোটে, সেখানে এখন আওয়ামী পন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে হয়তো বিএনপি জামাত ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখছে বটে, কিন্তু ভোট দিতে যখন তারা আসবেন তখন কার বাক্সে ভোট পড়বে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠবে বার কাউন্সিল নির্বাচনে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে। যখন আদালতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রশ্ন এবং 5ই আগস্টের পর থেকে জামায়াত একরকম একাধিপত্য ধরে রেখেছে, তখন বিএনপির জন্য সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে জেতা, ঢাকা বারে জেতা একরকমের জীবন মরণ লড়াই। মানে এইবার যদি সরকারকে ক্ষমতায় রেখেও তারা আদালতে তাদের আধিপত্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করতে পারে তাহলে অনেক হিসাব অনেক নিকাশ বদলে যাবে। মানে এমনকি সংবিধানের যেসব পরিবর্তন জামায়াতে ইসলামী করতে জুলাই সনদ হাতে ধরিয়ে দিয়েছিল গণভোটের মাধ্যমে বিএনপিকে, এবং বিএনপি সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে যেসব সংস্কার করতে এখন রাজি হচ্ছে না, এমনকি সেগুলো পর্যন্ত আদালত থেকে করিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে জামায়াতে ইসলামীর জন্য। কাজেই বিএনপির জন্য যখন আদালত পাড়া এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তখন আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার প্রচেষ্টা তারা করছে বটে, কিন্তু জেলায় জেলায় আওয়ামী লীগের আইনজীবীরা যেখানে যেখানে নির্বাচনে অংশ নিতে পারছেন একদিকে সেখানে সেখানে তারা যেমন দারুণ ফলাফল করছেন, দলে দলে তারা প্রকাশ্যে বেরিয়ে আসছেন, ঠিক তেমনি ভাবে তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য বিভিন্ন আইনি পদক্ষেপ এবং রাজনৈতিক পদক্ষেপ নিতে সক্রিয় হয়ে উঠেছেন। ক্ষমতায় আসার আগে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আর ক্ষমতায় বসেই একের পর এক কার্ড দিতে শুরু করেছেন ইউনূসের ছায়া সরকার হিসেবে খ্যাতি লাভকারী তারেক রহমানের সরকার। যেখানেই যাচ্ছেন সেখানে তিনি কোনো না কোনো কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। সর্বশেষ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এলপিজি কার্ড দেওয়ার। দেশে নেই বিদ্যুৎ, নেই জ্বালানি, নেই সার, নেই খাদ্য নিরাপত্তা, নেই টাকা পয়সা, দিচ্ছে না কেউ ঋণ, আর তারেক রহমান দিচ্ছেন একের পর এক কার্ড। আর হ্যাঁ, কথা নেই বার্তা নেই, যেখান সেখান দিয়ে খাল কাটা সেই জিয়াউর রহমানের প্রকল্প এখন এই 2026 সালেও তারেক রহমান চালিয়ে যাচ্ছেন। ওদিকে আইএমএফ বলছে এসব কার্ড ফার্ড বাদ দেন, না হলে ঋণ পাবেন না। বোঝেন অবস্থাটা একবার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড, ফ্রিল্যান্সার কার্ড, ই হেলথ কার্ড,
ফুয়েল কার্ড, প্রবাসী কার্ড গলা ব্যথা হয়ে গেছে। আর এইবার যুক্ত হলো এলপিজি কার্ড। গত 26শে এপ্রিল যশোরের জনসভায় দাঁড়িয়ে তারেক রহমান যখন এলপিজি কার্ডের ঘোষণা দিচ্ছিলেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই প্রশ্ন ভাইরাল হয়ে গেল, ভাই একটা ব্যাগও দেন, কার্ডগুলো রাখার জায়গা নাই। ঠাট্টা তামাশা একটু বাদ রাখি, এই ঠাট্টা তামাশার আড়ালে একটা গভীর রাজনৈতিক সংকট আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই কার্ড কেন্দ্রিক শাসনের আসল চিত্রটা কি? এটা কি সত্যিকারের প্রতিশ্রুতি, উন্নয়ন, নাকি সরকার যা পাচ্ছে না, দিতে এখন পারছে না, খাওয়াতে পারছে না, সেই জন্য তার ব্যর্থতা ঢাকার এক রঙিন আবরণ, একটা কার্ড? এই যে কার্ডের বন্যা, এটা তো জনগণের সঙ্গে একটা প্রতারণা হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড, এতগুলো কার্ডের কথা বললাম, কোনোটারই বাস্তব কোনো ভিত্তি নেই। বিদ্যুৎ নেই কিন্তু কার্ড দেওয়া হচ্ছে, গ্যাস নেই কিন্তু এলপিজি কার্ড দেওয়া হচ্ছে, চিকিৎসা নেই কিন্তু ই হেলথ কার্ড দেওয়া হচ্ছে, কৃষক সার পাচ্ছে না কিন্তু কৃষক কার্ড দেওয়া হচ্ছে। এটা কি রাষ্ট্র পরিচালনা না নাটক? আর এই কার্ডগুলোর পেছনে কত হাজার কোটি টাকা খরচ হচ্ছে তার হিসাব কেউ দিচ্ছে না। আইএমএফ বলছে এসব কর্মসূচি যথাযথ মূল্যায়ন ছাড়া বাস্তবায়ন করা হলে অর্থনীতি আরো ঝুঁকিতে পড়বে, কিন্তু তারেক রহমানের সরকার কানে তুলছে না। তারা বলছে এটা জনগণের প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয় বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে, কল্পকাহিনী নিয়ে প্রতিশ্রুতি দিয়ে তো কোনো লাভ নেই। সবচেয়ে হাস্যকর বিষয় হলো এই কার্ডগুলোর বেশিরভাগই এখন পাইলটিং পর্যায়ে আছে, অর্থাৎ কাগজে কার্ড আছে, মানুষের হাতে নেই। যারা হাতে পেয়েছে তারাও বলছে কার্ড দিয়ে কি চুলা জ্বলে, কার্ড দিয়ে কি চাল ডাল মেলে, কার্ড দিয়ে কি পরীক্ষা দেওয়া যায় মোমবাতি জ্বালিয়ে। সোশ্যাল মিডিয়ায় মানুষ হাসছে। একজন লিখেছে, এত কার্ড দিয়ে কি করব, ওয়ালেটে তো জায়গা নাই, এখন যদি একটা ব্যাগ দিতেন কার্ড রাখার জন্য ভালো হতো। আরেকজন লিখেছে, বিদ্যুৎ নেই, পরীক্ষা দিচ্ছি মোমবাতি জ্বালিয়ে, একটা বিদ্যুৎ কার্ড দেন ভাই। এই হাসির পেছনে আছে মানুষের গভীর কষ্ট। দেশের মানুষ এখন বুঝতে পারছে এই সরকার ক্ষমতায় এসেছে কার্ড নিয়ে, কাজ নিয়ে নয়। তারা বলেছিল আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু সেই প্ল্যান ছিল শুধু কার্ড। কার্ড দিয়ে ভোট কিনতে চেয়েছিল, এখন কার্ড দিয়ে জনগণকে ধোঁকা দিতে চাইছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হয়, 17ই ফেব্রুয়ারি দায়িত্ব নেয় তারেক রহমানের সরকার। নির্বাচনী ইশতেহারে ছিল 9টি মূল অঙ্গীকার, 51 দফার রূপরেখা। মানুষ ভেবেছিল হয়তো এবার কিছু একটা হবে, কিন্তু মাত্র 2 মাসে দেখা গেল কার্ড দেওয়াটা যেন সরকারের প্রধান কাজ হয়ে উঠছে। ফ্যামিলি কার্ডের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় 13,000 কোটি টাকা বরাদ্দ চেয়েছে। 40 লাখ পরিবারকে মাসে 2500 টাকা দেওয়ার পরিকল্পনা। শুনতে ভালো লাগে, কিন্তু দেশের মেরুদণ্ড যে অর্থনীতি, সেখানে কি হচ্ছে? বাস্তবতা হলো দেশের বিদ্যুৎ ঘাটতি এখন প্রায় 1,500 মেগাওয়াটের উপরে। এসএসসি পরীক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছে। মাস্টার্স পরীক্ষার হলেও একই চিত্র, অন্ধকারে পরীক্ষা, ভিডিও ভাইরাল, সরকার নির্বিকার। কৃষক সার পাচ্ছে না, জ্বালানি তেলের সংকট এত প্রকট যে কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের বিশেষ ফুয়েল কার্ড দিয়ে জ্বালানি নিয়ন্ত্রণ করতে হচ্ছে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি সংকট বাংলাদেশে আরো ঘাটতি তৈরি করেছে। খাদ্য নিরাপত্তা এখন প্রশ্নের মুখে, সার না দিলে কৃষক ফসল ফলাতে পারবে না। বাংলাদেশের পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে কোনো সময় একটি দুর্ভিক্ষ আমাদের সামনে এসে দাঁড়াতে পারে। এই পরিস্থিতিতে একটার পর একটা কার্ড ঘোষণা করা সমস্যার সমাধান তো নয়, সমস্যাকে কার্ডের আড়ালে লুকাতে চাইছে তারেক রহমান। আপনাদের সেই পুরনো পরিচিত গল্প বলি। জিয়াউর রহমানের আমলে খাল কাটার কর্মসূচি ছিল। সেই যুগে যোগাযোগ অবকাঠামো ছিল না, ডিজিটাল প্রযুক্তি ছিল না, বিকল্প সেচ ব্যবস্থা ছিল না। আর পাকিস্তানে ছিল এই খাল কাটার প্রকল্প, এবং পাঞ্জাবে উনি দেখেছিলেন যে ব্রিটিশ আমলে খাল কাটা হয়েছিল। সেই ব্রিটিশ আমলে, সেই জিয়াউর রহমানের সময়ে সীমাবদ্ধতার মধ্যে হয়তো সেই কর্মসূচির একটা যৌক্তিকতা ছিল, কিন্তু 2026 সালে যখন দেশে স্যাটেলাইট সেচ পরিকল্পনা হওয়ার কথা, স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট হওয়ার কথা, তখন যশোরের শার্শায় হাত দিয়ে খাল কাটার উদ্বোধন করে তারেক রহমান ঘোষণা দিচ্ছেন যে তার বাবার আমলের চিন্তা ভাবনার বাইরে তিনি যাবেন না, কিংবা তার যাওয়ার সাহসও নাই। এটা শুধু রাজনৈতিক নস্টালজিয়া নয়, এটা আসলে দূরদর্শিতার সংকট, আনস্মার্টনেস। তারেক রহমানের সরকার এখন কার্ড সরকারে পরিণত হয়েছে। কার্ড দিয়ে দেশ চলবে না, চলে বিদ্যুৎ, গ্যাস, সার, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান দিয়ে। আসলে এসবকে যখন আপনি এগিয়ে নিতে পারবেন তখনই দেশটা চলবে, কিন্তু এগুলো তো দূরের কথা। কার্ড ছাড়া তো আর কিছুই দিতে পারছে না সরকার।
তাও আবার কার্ড নয়, কার্ডের প্রতিশ্রুতি। আর কত কার্ড দেবেন তারেক রহমান? একটা দেশ কি কার্ড দিয়ে চলে? না, চলে জনগণের আস্থা, পরিকল্পনা, প্রতিশ্রুতি এবং পারদর্শিতা দিয়ে। আপনি তো কার্ড দিয়ে জনগণের পকেট ভরতে চাইছেন, কিন্তু পকেটে তো টাকা থাকতে হবে। সেই টাকা আসবে উৎপাদন থেকে, কর্মসংস্থান থেকে, শিল্প থেকে, কার্ড থেকে নয়। এর সঙ্গে আবার 20,000 কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি, বৃক্ষরোপণ, বিনামূল্যে ইউনিফর্ম, ওয়াইফাই, 1 লাখ স্বাস্থ্যকর্মী, সব মিলিয়ে এক বিস্তৃত নির্বাচনী কল্পনার তালিকা হাজির করা হয়েছে। কল্পনা থাকতে পারে, ভীষণও থাকতে পারে, কিন্তু ভীষণের প্রথম শর্ত হলো অগ্রাধিকার নির্ধারণ। যেখানে অর্থনীতি টানা পড়েনে, জ্বালানি আমদানি অনিশ্চিত, বৈদেশিক ঋণ তার কিস্তি ঝুলে গেছে, কর জিডিপি অনুপাত দুর্বল, ব্যাংক খাত অসুস্থ, সেখানে সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল অর্থনীতিকে স্থিতিশীল করা, বিদ্যুৎ জ্বালানি সরবরাহের স্বস্তি ফেরানো এবং বিদ্যমান নিরাপত্তা কর্মসূচিগুলোকে একীভূত এবং দক্ষ করা। নতুন নতুন কার্ডের উৎসব শুরু করা নয়। রাষ্ট্র পরিচালনা মানে শুধু প্রতিশ্রুতি বিতরণ নয়, সক্ষমতা, সততা এবং বাস্তবতার কঠিন পরীক্ষা। যদি কার্ডের নামে প্রকৃত সেবা পৌঁছে, দুর্নীতি কমে, অন্তর্ভুক্তি বাড়ে, তাহলে মানুষ সমর্থন দেবে। কিন্তু যদি কার্ড হয়ে ওঠে শুধু প্রচারণা আর প্রতারণার রঙিন মুখোশ, আর ভেতরে থাকে বিদ্যুৎহীনতা, জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি, খাদ্যের অস্বাভাবিক দাম আর ঋণদাতাদের চাপ, তাহলে জনগণ প্রশ্ন করবেই, আর কত কার্ড দেবেন আপনি আমাদের? কার্ড কম, কাজ বেশি। মানুষ এখন এই জবাবটাই চায়। সুতরাং এই কার্ডের রাজনীতি বন্ধ করেন। দেশকে কার্ড নয়, কাজ দেন। জনগণ আর কার্ড চায় না, চায় বিদ্যুৎ, চায় গ্যাস, চায় সার, চায় চিকিৎসা, চায় শিক্ষা, চায় নিরাপত্তা। আর যদি কার্ড দিতে হয় তাহলে একটা বিদ্যুৎ কার্ড দেন অন্তত, যেটা দিয়ে মোমবাতি না জ্বালিয়ে পরীক্ষা দেওয়া যায় অন্তত। কিংবা ভাতের কার্ড দেন। কিছুদিন পরে এই ভাতের কার্ড খুব জরুরি হয়ে উঠবে বাংলাদেশের মানুষের জন্য। ভালো থাকবেন সবাই।